অভিযান শুরু হয়ে গেছে নাকি হবে। তবে ইতিমধ্যে আজকে সারাদিনের আপডেট পেয়েছেন যে আমেরিকার প্রধান মিত্রশক্তি জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স তারা তাদের যে এয়ারলাইন্স গুলো, যে বিমানগুলো মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যগামী বিশেষ করে দুবাই, সৌদি, কাতার, ইসরায়েল আরো বিভিন্ন দেশে চলাচল করত, ইরাক, ইরান, মানে সেখানে তাদের এই এয়ারলাইন্স গুলোকে তারা বন্ধ করে দিয়েছে। আমি সকালে নিউজটা দিয়েছিলাম। তো যদি দিনের মধ্যে হামলা হয়ে থাকে তো হয়েছে, যেহেতু ভিডিওটা আমি একটু আগে রেকর্ড করি, হামলা চালাবে 100%। আজকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিছু নিউজ দিচ্ছে, চাঞ্চল্যকর নিউজ, যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তাদের যে অতিরিক্ত সামরিক সম্পদগুলা লাইক দামি দামি যুদ্ধ বিমান অথবা আরো যে অ্যাসেটগুলো আছে সেগুলো সরানো শুরু করে দিয়েছে 23 তারিখ থেকে। এমনকি এই তথ্যকে জানিয়েছে মার্কিন একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শাফাক নামক একটা নিউজকে এই তথ্য দিয়েছেন। ওই কর্মকর্তা বলছে যে অঞ্চলটির ভেতরেই কিছু মার্কিন সেনা এবং সামরিক সরঞ্জামের অবস্থান পুনর্বিন্যাস করা হচ্ছে, অর্থাৎ এরটা লয়ে যাওয়া হচ্ছে জেডেরটা নেওয়া হচ্ছে এফে। কেন? ইরান যে অভিযান একটা পাল্টা চালাবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে, এটা 100%, এমনকি আমেরিকার এই ঘাঁটিগুলাকে টার্গেট করবে। সো ইরানের কাছে যে লেটেস্ট নকশাটা আছে ধরেন 3 দিন আগের, এখন এই যে তারা গোপনে গোপনে এয়ারে নিয়ে গেল, বিয়ের রিপ্লেসমেন্টে, বিয়ের নিয়ে গেল এফ এর রিপ্লেসমেন্টে, তো ইরান মনে করলো এত এর জায়গায় আছে, এর মধ্যে একটা ঘটনা ঘটাইতে গেল, দেখলে এর মধ্যে কিচ্ছু নাই, মেশিন আগে সরে গেছে কোথায়, এফ এর মধ্যে। বিষয়টা বুঝাইতে পারছি? তো বলা হচ্ছে যে এই পদক্ষেপের আওতায় আবার ইরাক অন্তর্ভুক্ত না, অর্থাৎ ইরাকে যে সামরিক ঘাঁটিটা যেখানে আছে সেখানেই থাকবে বা আছে, ওইখানেও যে সামরিক সম্পদগুলো আছে তেমন ভাবে আছে। বলছে যে আমরা কোন সম্পদ কোথায় মোতায়েন করছি অথবা কোথায় নিয়ে পুনর্বিন্যাস করছি সেই সম্পর্কে কোনো তথ্য দিব না। এই পদক্ষেপের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি ইরানে অভিযান চালাবেন। আর এই অভিযান চালানোর পর ইরান যখন পাল্টা অবস্থান আসবে, অভিযান চালাবে, তখন যেন বিকল্প অপশন থাকে। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এটার তথ্য অনুযায়ী এর মধ্যে 8টি আছে স্থায়ী ঘাঁটি, যেটা ইরাকে, কাতারে, বাহরাইনে, কুয়েতে, সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবে, জর্ডানে এবং মিশরে। 2025 সাল পর্যন্ত এই অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রায় 40 থেকে 50,000 সেনা মোতায়েন রেখেছে। সাম্প্রতিক এই পুনর্বিন্যাসের পেছনে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে ঘটনা সেটাই প্রধান। এই মুহূর্তে বলা হচ্ছে যে যে কোনো সময় ইরানে অভিযান চলবে। তবে যেহেতু আমি ভিডিওটা একটু লেটে আপলোড করি, একটা শিডিউল থাকে, সম্ভবত হয়ে গেছে, আর নয়তো হবে। আপনি দেখেন একদম সবকিছু কিন্তু নিখুঁত একটা পরিকল্পনা প্রস্তুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে ইরান তাদের মতন করে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাল্টা বলতেছে তো যে ওই মেশিন আছে, ওই ট্রিগারে হাত আছে, আসলে কি আছে আল্লাহ ভালো জানে। তবে আমি বাস্তবতার নিরিখে কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যথেষ্ট দুর্বল। আর আমেরিকা যখন কোথাও খেলবে, আমেরিকার কেউ বাধা দিবে না, ইরানের বাধা দিবে। আপনারা দেখেন রাশিয়ার মতন রাষ্ট্রে বাধা দিয়ে ফেলছে পুরা পশ্চিমারা মিলা, কারণ আমেরিকা এখানে ইচ্ছা করছে ট্রাম্প যে আমরা এখানে খেলবো, আগে বাইরের ইচ্ছা করছিল। সো সেই ক্ষেত্রে ইরান অপেক্ষাকৃত অনেক দুর্বল একটা রাষ্ট্র আমেরিকার সামনে। তারপরে আমি যেটাকে সাপোর্ট করি বা প্রশংসা করি সেটা হচ্ছে সাহস, ঝুঁকেঙ্গা নাহি সালা স্টাইলটা এখন হেফাজত করার আমার কাছে খুবই আশ্চর্য লাগছে। অনেকে বলছেন যে দেখো দিল্লি না ঢাকা, ওর তো দিল্লি দিল্লি, কারণ দিল্লির লোকেরাই কালকে জামাত ইসলামের ক্ষমতায় আসা নিয়ে বাংলাদেশে ভারতের যে সাবেক রাষ্ট্রদূত ছিলেন শ্রী হর্ষবর্ধন শ্রীংলা, তিনি একটা বক্তব্য দিলেন। কি আমি গতকালকে নিউজটা করছি, আপনারা অনেকে দেখছেন, যে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, কারচুপি না হয়, তাহলে জামাত কখনো ক্ষমতায় আসবে না। জামাত একমাত্র ক্ষমতায় আসতে পারবে যদি প্রশাসন দুর্নীতি করে, এখানে ভোট কারচুপি করে, তাহলে জামাতের ক্ষমতায় আসা সম্ভব। একদিকে ভারতে বসে পশ্চিমবঙ্গে হর্ষবর্ধন শ্রীংলা তিনি যখন জামাতের গোষ্ঠী উদ্ধার করছেন, জামাতের নেতারা ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং মিসেস মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে
যোগ দিয়েছেন জামাত ইসলামের শীর্ষ নেতারা। এটা আমার কাছে মনে হয় যে একদমই উচিত হয় নাই। কেন উচিত হয় নাই? এটা নিয়ে সেই ভারতের যে হাই কমিশনার আছে তাকে প্রশ্ন করা দরকার ছিল যে তোমরা এদিকে আমাদেরকে দাওয়াত খাওয়াচ্ছ, ওইদিকে আমাদেরকে নিয়ে ভারতে বৈশা তোমার দেশের নেতা সাবেক রাষ্ট্রদূত সেই কথাগুলা বলছে। এখন কেউ কেউ মনে করছেন যে ক্ষমতায় টিকে থাকতে হলে দিল্লির সাথে হাত মিলাইতে হবে। মুখে আমরা যতই বলি দিল্লি না ঢাকা, যেমন জামাত বলছে যে জনাব তারেক রহমান দস্তখত দিয়ে আসছে, এটা বলছে না, তাহের ভাই বলছে ভারতের বিরুদ্ধে স্লোগান কি দিল্লি না ঢাকা, তা আমরা বলি যে ঢাকা ঢাকা। তো তাহলে দিল্লির সাথে কেন এত সখ্যতা যখন আপনাকে সরাসরি অপমান করা হচ্ছে? মাঝে মাঝে একটু গায়ের চামড়া মোটা করা লাগবে, বুঝছেন? যে এখন এটা আমি আপনি মনে করতেছি, বাট পলিটিক্স করতে গেলে, রাষ্ট্র চালাইতে গেলে, আমি এই কথাগুলাই বলি, এখন আপনারা অনেক সময় বোঝেন অনেক সময় বোঝেন না। আপনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনি যখন চেয়ারে বসে যাবেন আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় যত বক্তব্য ছিল, এখন তো দেখেন ভারত থেকে টনে টনে সবকিছু আসতেছে। কোনটা বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? হয়তো নাই, বরঞ্চ আরো বাড়ছে অনেক অনেক ক্ষেত্রে। তো কেন গেলেন? গতকালকে সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই অনুষ্ঠানটার আয়োজন হয়। জানা গেছে এই অনুষ্ঠানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, মিয়া গোলাম পারওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন তারা অংশগ্রহণ করেছেন। এই সময় হাই কমিশনার প্রণয় ভার্মা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পারওয়ারকে স্বাগত জানান। আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান জামাতের এই নেতারা। আর এই অনুষ্ঠানে আরো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই গিয়েছিল। ওইখানে কোনো সমস্যা না। দেখেন ভারতের এই প্রোগ্রামে যাওয়াটা সমস্যা না, তবে দ্য ডে যেদিন এই খবর গণমাধ্যমে আসলো ওই দিনই ভারতের এই প্রোগ্রামটাতে যাওয়াতে অনেকে মনে করছেন কমেন্টে যে দেখো দিল্লির সাথে তলে তলে সবাই হাত মেলায়। কেউ কেউ বলছে দিল্লিকে খুশি করার জন্য, কারণ দিল্লি তো খুব কঠিন একটা অবস্থানে আছে, তাই না? এমনকি আপনারা ওই রিপোর্টটা দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জামাতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, এই নিয়ে ভারতের আবার উদ্বেগ। কেন? কারণ ভারত চায় না জামাত ইসলাম ক্ষমতায় আসুক। ইভেন আপনি ভারতের প্রত্যেকটা বক্তব্য শুনলে এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউটিউবার বা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, ঘুরাইয়া হোক পেঁচাইয়া হোক, তারা মনে করছে, ইভেন খুদ নরেন্দ্র মোদী সে মনে করছে বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ, গণতন্ত্র তারেক রহমানের হাতে নিরাপদ, ভারতের সার্বভৌমত্ব এখানে বিএনপি ক্ষমতা থাকলে নিরাপদ। কেন? জামাত ইসলাম হচ্ছে পাকিস্তানপন্থী বলে ভারতে তারা মনে করেন, এমনকি প্রতিনিয়ত জোরাই দেন যে এই সরকারের সাথে, ডক্টর ইউনূস সরকারের সাথে পাকিস্তানের যে সখ্যতা, এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জামাত। ভারতের টেলিভিশন এগুলোই সারাদিন প্রচার করে। তো সেই ক্ষেত্রে গতকালকে ভারতের সাথে এই প্রোগ্রামে যাওয়া, এটা পার্ট অফ কূটনৈতিক অ্যাক্টিভিটিস। অন্তরে বিষ থাকলেও কূটনীতিতে কি করা লাগে? আপনি দেখবেন ভারত এবং পাকিস্তান সারাদিন ঝগড়া করে, কিন্তু যদি কোনো ইন্টারন্যাশনাল প্রোগ্রামে দেখা হয় করমর্দন করে, হাসি দেয়, ছবি তোলে, মনে মনে কি কয়, হ্যাঁ গুতা দিয়ে দাঁত দুধ ফলাই দেওয়ার ইচ্ছা হয় না? হয়। দ্যাটস কল কূটনীতি। কূটনৈতিক জায়গাতে এই ধরনের আচরণ করতে হয়। তবে মাঝে মাঝে আমার মনে হয় একটু রিয়েকশন দিলেও দেওয়া যায় যে কেন শ্রী হর্ষবর্ধন শ্রিংলা তিনি এমন বক্তব্য জামাত ইসলাম সম্পর্কে দিলেন। ওই যে মোট কথা, আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসে যাবেন বা বসতে যাচ্ছেন, আপনাকে সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। শত্রুতা থাকতে পারে মনে মনে, প্রকাশ্যে বলা যাবে না। আম আদমি হওয়ার এই একটা মজা আছে, মন যারা চায় তারে গালি দেওয়া যায়, অনেক কিছু করা যায়, কিন্তু আপনি একটা ক্যারেক্টারে